প্রিয় দর্শক, চ্যানেল 24-এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। সবাইকে স্বাগত জানাচ্ছি মামুন উর রশিদ। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজ টকে থাকবেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। দেশে বেড়েছে কোটিপতির সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বছর ব্যবধানে বাণিজ্যিক ব্যাংকগুলোতে কোটিপতি হিসাব সংখ্যা বেড়েছে 13,881টি। এর বিপরীতে আমানত যোগ হয়েছে 68,000 কোটি টাকার বেশি। এই অর্থ অলস পড়ে থাকলে শুধু অঙ্কের খাতায় ভারী হবে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। ইফতেখার আলমের রিপোর্ট। মহামারীকালে দেশের ব্যাংকগুলোতে বেড়েছে অলস অর্থ। একদিকে বিনিয়োগের স্থবিরতা, অন্যদিকে বৈদেশিক সাহায্যের অর্থ জমা হতে থাকায় বেড়েছে কোটিপতি হিসাবের সংখ্যাও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের জুন শেষে কোটিপতি হিসাব 99,918-তে উন্নীত হয়েছে। বছর ব্যবধানে প্রবৃদ্ধি 16% বা 13,881টি। এখানে আসলে দেখতে হবে যে কোটিপতি সংখ্যা বাড়ার সাথে যাদের অবৈধ ইনকাম আছে, বিশেষ করে যারা বিভিন্ন সেটা সরকারি কর্মকর্তা হোক বা অনেক সময় প্রাইভেট সেক্টরেও করাপশন থাকে, এই করাপশনের কারণে কি কোটিপতির সংখ্যা বাড়ছে নাকি, সেটা যদি হয় তাহলে কিন্তু সেটা সুশাসনের জন্য খুব একটা ভালো খবর নয়। চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকগুলোতে হিসাব সংখ্যা ছিল 12,15,49,000, যার মধ্যে 0.08% কোটিপতিদের, যেখানে বছর ব্যবধানে আমানত বেড়েছে 68,000 কোটি টাকা। কি কারণে এটা বেড়েছে এবং নেতিবাচক কারণগুলোকে পরিহার করা, ই কমার্সের সর্বসম্প্রতিকালে যেগুলো আমরা দেখছি সেটাও একটা দুশ্চিন্তার কারণ। সো সেইটা একদিকে করতে হবে, আর অন্যদিকে এই টাকাটা যাতে আমরা অর্থনীতিতে এটা বিনিয়োগের আমরা লাগাতে পারি, বিশেষত টার্ম লোনের ক্ষেত্রে, সেটা যদি করা যায় তাহলে এটা একটা ইতিবাচক একটা ফলাফল দেবে। এই অলস অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে বিনিয়োগের উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। সারা পৃথিবীতে সব পণ্যের চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে, সাপ্লাই অনেক কমে গেছে। চায়নায় কিন্তু বিদ্যুতের প্রবলেম আছে, বিভিন্ন প্রবলেম আছে, ইভেন ইন্ডিয়ায় কিন্তু বিরাট প্রবলেম আছে। এই অবস্থার মধ্যে যদি আমরা এই সুযোগটা নিতে পারি তাহলে আমার দেশের জন্য, আমাদের জনগণের জন্য অবশ্যই এটা খুব মঙ্গলজনক হবে। 1972 সালে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল 5, যার 90 ছিল 943। 2008 সালে অতিক্রম করে 19,000-এর ঘর। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। সময়ের সাথে সাথে ই কমার্স খাতের নতুন বিপত্তির নাম হয়ে উঠেছে আর্থিক সেবা পদ্ধতি পেমেন্ট গেটওয়ে, যেখানে আটকে আছে গ্রাহক ও মার্চেন্টের কয়েকশো কোটি টাকা। এমএফএস ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর দাবি, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অর্থ ছাড় করা হচ্ছে। অর্থ ছাড়ে বিলম্বের জন্য পণ্য সরবরাহের তথ্য যাচাই দুর্বলতাকেই দায়ী করছে প্রতিষ্ঠানগুলো। আতিয়া আনোয়ার অন্তর রিপোর্ট। গ্রাহকের আস্থার জায়গা থেকে যেন প্রতিনিয়তই সরে যাচ্ছে ই কমার্স ব্যবস্থা। তার উপর নতুন সংকট তৈরি করেছে পেমেন্ট গেটওয়ে, যেখানে আটকে আছে গ্রাহক ও মার্চেন্টদের কয়েকশো কোটি টাকা। আমার ই কমার্স কোম্পানি থেকে গেটওয়েতে রেজিস্টার্ড হয়েছে এবং গেটওয়ে কোম্পানি থেকে আমি এসএমএস পেয়েছি, কিন্তু টাকাটা আসছে না এখনো। তো আমরা ওই রিফান্ড রিকোয়েস্ট করার অনেক দিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সেই রিফান্ডটা আসলে পাচ্ছি না। সবশেষ নানা আলোচনা সমালোচনার ঝড় শেষে গেল 30 জুন ই কমার্সে মার্চেন্ট পেমেন্ট সেটেলমেন্ট নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয় পণ্য বুঝে পাওয়ার পরই কোম্পানির ব্যাংক হিসেবে টাকা পাঠাবে গেটওয়ে। কিন্তু পদ্ধতিগত জটিলতায় সে নির্দেশনার বাস্তবায়ন করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে অনলাইন প্রতিষ্ঠানগুলোকে। গেটওয়েগুলো টাকাটা ব্লক করে রাখছে। এটা যেটা করছে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজনীয়তাটা বাড়াচ্ছে। লাইক একটা টাকা আপনার আটকিয়ে থাকছে এবং আপনি নতুন করে প্রোডাক্ট কিনতে আপনার আবার টাকা লাগছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, পেমেন্ট গেটওয়েতে শুধু কিউকমেরই আটকে আছে প্রায় 397 কোটি টাকা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে জুলাই থেকে সেপ্টেম্বরে অনলাইনে অর্ডারকৃত 490 কোটি টাকার পণ্যের মধ্যে গেটওয়েতে আছে মাত্র 4 কোটি টাকা। এমএফএস ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানগুলো বলছে পণ্য সরবরাহের নিশ্চয়তা পেতে সময় লাগছে বেশি, ফলে দেরি হচ্ছে অর্থ ছাড়ে। আমাদেরকে এখন প্রত্যেক দিন প্রত্যেকটা কাস্টমারকে কল করে ক্রস চেক করতে হচ্ছে কাস্টমার কি প্রোডাক্ট পেয়েছে নাকি পায়নি। সো এটা একটা ম্যানুয়াল সিস্টেম এবং ম্যানুয়াল সিস্টেমে সময় লাগবে। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর ডেলিভারি রিপোর্টের ভিত্তিতে কতগুলো সুনির্দিষ্ট নির্দেশনা প্রতিপালন করেই এমএফএস প্রতিষ্ঠানগুলোকে মার্চেন্ট পেমেন্ট ছাড় করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
অর্থ ছাড় বিলম্বের বিষয়ে মন্তব্য না করলেও অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের। এইরকম যদি কোনো কমপ্লেন আসে, বাংলাদেশ ব্যাংকের কাছে যদি এই যদি কমপ্লেন আসে, বাংলাদেশ ব্যাংক অবশ্যই এটাকে দেখভাল করবে এবং সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পেমেন্ট গেটওয়েতে অর্থ আটকে থাকায় ইতোমধ্যে ই-ক্যাবের কাছে অভিযোগ করেছে 16টি প্রতিষ্ঠান। আতিয়া আনোয়ার অন্তু, চ্যানেল 24, ঢাকা। টেকসই উন্নয়নে বিদেশি ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, নতুবা বোঝায় রূপ নিতে পারে এই ঋণ। গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত সভায় একথা বলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। উন্নয়নের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আগামী 5 বছরে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। মোর্শেদ হাসিবের রিপোর্ট। কূটনীতিক পিঠের সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজনে ঢাকার টোকিওর দূত কথা বলেন এদেশের উন্নয়নের গতি প্রকৃতি নিয়ে। আশা করেন দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে অবকাঠামোগত উন্নয়নে সুফল পাবে এই অঞ্চলের দেশগুলো। Japan sees Bangladesh as an important partner in promoting this vision of free and open Indo-Pacific. So even during the 50 years of celebration, we are going to step up our cooperation of advancing pragmatic cooperation. তবে উন্নয়নের ক্ষেত্রে ঋণ নেওয়ার সময় সরকারকে হিসাবি হওয়ার পরামর্শ দেন। Bangladesh government can engage with any foreign government for the purpose of development of the nation. Having said that, I pointed out the importance of debt sustainability. ইতো নাওকি বলেন ইন্দো প্যাসিফিক করিডোরে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে, এজন্য রোহিঙ্গা সংকট সমাধানের বিকল্প নেই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস, সময় হলো একটা বিরতির, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। সিলেটে সার্ভিস সেল চালু করল এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এ মাহফুজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে দেশের প্রতিটি ঘরে বিমা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ইতালি থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ইউরোপীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হুসনে আরা বেগম ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ জামাল হাওলাদার। এছাড়া উন্নয়নের মধ্যে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিভাগীয় এসইভিপি, ইভিপি, এসভিপি, জোন ইনচার্জ ও সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পুণ্যভূমি সিলেট থেকে আমরা এনআরবি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যাত্রা শুরু করেছি বলা যেতে পারে। যদিও আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন আগে হয়েছিল, কিন্তু কাজের যাত্রা আমরা আজকে থেকে শুরু করলাম এই সিলেটের পুণ্যভূমি থেকে। বাংলাদেশের অর্থনীতি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে বিমা কোম্পানিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমরা এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স সততার সাথে সেবাধর্মী একটি প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে জাতির উন্নয়নের পাশে সর্বদা থাকব এবং একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান গড়ে তুলব, এটাই আমাদের প্রতিশ্রুতি। আমাদের এনআরবি ইসলামী লাইফের সার্ভিস সেল শুভযাত্রা শুরু করলাম এবং এই অঞ্চলের গ্রাহকরা এখান থেকে সেবা পাবেন এবং আমাদের সার্ভিস সেলের মাধ্যমে এখানে অনেক সংগঠন, কর্মী, ব্যবসা বৃদ্ধি পাবে। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা। জনাব আব্দুল কাদের মোল্লা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে যে বিষয়টা জানতে চাইছি, সুশাসন প্রতিষ্ঠার জন্য আপনার ব্যাংকে কি কি পদক্ষেপ আছে? একটা প্রতিষ্ঠানকে সুন্দর করতে গেলে প্রথম যে ধাপটা, এটাই কিন্তু একটা সুশাসন প্রতিষ্ঠা করা। এই ব্যাংকের পর্ষদের সকল সম্মানিত সদস্য এবং এই ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সকল ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নিয়ে আমরা এই ব্যাংকটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রথম যে সুশাসন প্রতিষ্ঠা করার দরকার, সেটা হচ্ছে
আমি প্রথমেই সবাইকে নিয়ে চেষ্টা করব যে প্রত্যেকের মধ্যে আমাদের ন্যায়, নীতি, আদর্শ এবং নিষ্ঠা এবং আমাদের অধ্যবসায় এবং আমাদের চিন্তা চেতনাকে একেবারে দৃঢ় এবং প্রত্যয় মনোবল নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, এই ব্যাংকের যাত্রাটাকে আর একটু বেগবান করব। দেশের অর্থনীতিতে আপনারা ব্যবসায়ীরা কিভাবে অবদান রাখছেন? একজন ব্যবসায়ী হিসেবে আমি প্রথম উত্তর দিই আপনার। একজন ব্যবসায়ী হিসেবে আমরা যে প্রোডাক্টটা আমরা করি সেটা যেহেতু আমাদের দেশের বাইরে বাজারজাত হচ্ছে, তার বিনিময়ে যে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি, সেটা তো একজন ব্যবসায়ী হিসেবে আমার এই অর্জনটা দেশের জাতীয় স্বার্থে মারাত্মক ভূমিকা রাখছে, এটা বলার অপেক্ষা রাখে না। করোনাকালে সারা বিশ্বের মতো বাংলাদেশও কিন্তু ক্ষতির সম্মুখীন। এই ক্ষতি কাটে ওঠার জন্য আপনার পরামর্শ কি কি? এটা একটা দীর্ঘমেয়াদী মহামারী ছিল, আর বিশ্বের সাথে আমরাও তো বিশ্বের মধ্যে একটা দেশ, আমরাও কিন্তু অনেকটা হিমশিম খেয়ে গেছিলাম। আমরা আমাদের সাহসিকতা এবং আমাদের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা এবং বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমেই কিন্তু আমাদের শিল্প বেল্ট বা গার্মেন্টস সেক্টর বা টেক্সটাইল বেল্ট আমরা কিন্তু খোলা রাখতে সক্ষম হয়েছিলাম। এই চালু রাখাতে যে অর্থনীতির যে মন্দা ভাবটা বিশ্বের অন্যান্য দেশে দেখা দিয়েছিল, সেই তুলনায় আমরা কিন্তু একটু এগিয়ে আসি। আমরা পিছনের ক্ষতিটা হয়েছে, এটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা যদি অন্যান্য দেশের চেয়ে আমাদের উৎপাদন মাত্রাটা বাড়ায় নিয়ে আমরা পিছনের ঘাটতিটাকে পরিপূরণ করতে পারি, তাহলে আমরা মনে হয় বিগত দিনের এই লসটাকে পুষিয়ে যেতে পারবো বা আমরা পোষায় নিতে পারবো। ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের যে সমস্ত দামি বায়ারদের নিয়ে আমরা বিগত দিনে কাজ করছি বা আমরা চলছি, তাদের চেয়েও অনেক প্রাইস ভালো দেয় এরকম বায়ারের সংস্থান করা। জনাব আব্দুল কাদের মোল্লা, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 সঙ্গেই থাকুন।